এক শীতের রাতে হাওড়া হাটিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে আমরা দুজন পাড়ি দিয়েছিলাম ম্যাগলাস্কিগঞ্জের উদ্দেশ্যে। ভোর ভোর রাঁচি থেকে শুরু করেছিলাম আমাদের এবারের জার্নি। দেখে নিয়েছিলাম বেশ কিছু মন কেড়ে নেওয়া দর্শনীয় স্থান, যা তোমরা আমাদের আগের পর্বগুলোতে দেখে নিয়েছো। এখন শুরু করছি আমাদের তৃতীয় দিনের আরো কিছু অজানা অদেখা দর্শনীয় স্থানের গল্প নিয়ে। ঝুনঝুনিয়া ওয়াটারফলস দেখবো বলে আসছিলাম, গাড়ি অনেকটাই আসলো, কিন্তু একটা সার্টেন পয়েন্টে রাস্তাটা মাঝখানে একটা স্ট্রেচ প্রবাবলি 100 থেকে 200 মিটার এতটাই খারাপ যে গাড়ি এখানটা পেরোতে পারবে না। সামনে পিচ রাস্তা, পিছনে পিচ রাস্তা। এই পার্টিকুলার স্ট্রেচটা এতটাই খারাপ, 100 থেকে 200 মিটার হবে হার্ডলি, যে গাড়ি বেরোতে পারবে না। তো ওখানে আর যাওয়া যাবে না, কারণ এখান থেকে জিনিসটা আরও 2-3 কিলোমিটার দূর আছে, তো হেঁটেও কভার করাটা পসিবল হবে না আর কি। গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, সামনে রাস্তাটা খারাপ, এতটাই খারাপ যে গাড়ি ওঠার কোনো প্রশ্নই নেই। তো ফিরে যেতে হচ্ছে, খারাপ লাগছে এতটা আসার পর ফিরে যেতে। সত্যি অজানা জায়গা, অচেনা পথ, কখনো তা মন মতন, আবার কখনো নয়। কখনো হয় স্বপ্ন পূরণ, আবার কখনো সেই স্বপ্ন অধরাই রয়ে যায়। হ্যাঁ, এটাই হলো ভ্রমণের নিয়ম, ঠিক যেমন ঘটলো আমাদের সাথে। কিছু করার নেই, সবকিছুকে মেনে নিয়েই, নিয়ম মেনেই এগিয়ে চললাম আমরা সামনের দিকে। চীনা টার পাহাড়, এ উঠতে সিঁড়ি করা আছে, কিন্তু অনেকগুলো সিঁড়ি, কতটা উঁচু সেটাও দেখতে হবে। বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে আসলে একটা দারুণ ভিউ পাওয়া যায়। এই ম্যাগলাস্কিগঞ্জ শহরটার একটা টপ ভিউ এখান থেকে পাওয়া যায়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আরও কিছুটা যাওয়া যেত উপরের দিকে, কিন্তু এতটা আর গেলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এরপর নামতে অসুবিধা হতে পারে। তো এখান থেকে এটা দারুণ ভিউ দেখাচ্ছি। ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইন দেখা যাচ্ছে। দারুণ একটা ভিউ, এত সুন্দর একটা পুরো বার্ডস আই ভিউ, পুরো শহরটার দারুণ সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। কুয়াশায় পুরো ভরে গেছে। দাঁড়িয়ে আছে এখন এখানকার রেলগেট, যেটা এখনো ম্যানুয়াল, তবে কাজ চলছে। এর পরবর্তীকালে তোমরা যারা আসবে তারা কিন্তু এই রেলগেট এভাবে আর দেখতে পাবে না। সময় এখন 4:45। চলে এসেছি অসাধারণ জায়গায়, অসাধারণভাবে সানসেটটা দেখবো বলে। জাস্ট দেখো আমার পিছনে সূর্যটাকে।
6:30 বাজে। আজকে ইচ্ছা হলো একটু পকোড়া খাওয়ার, তাই অর্ডার করেছিলাম পেঁয়াজ পকোড়া আর তার সাথে কফি। কালকে ওদেরকে চিনি আলাদা করে দিতে বলেছিলাম, আজকে চিনি তো আলাদা করে দিয়ে গেছেই, আর তার সাথে এটা দিয়ে গেছে সেটা হচ্ছে এই যে এক্সট্রা করে আরো কয়েকটা কফির পাউচ। কালকে ম্যাকলাস্কিগঞ্জেরই 3টে পয়েন্ট বাকি আছে, সেই 3টে করবো, করে আমাদের আবার ট্রেন আছে রাঁচি থেকে দুপুর 1:45-এ, তার আগে গিয়ে পৌঁছতে হবে, ট্রেনে উঠতে হবে, তো সবকিছু মিলিয়ে টাইমটা কম। এখানে দোকানপত্র ভীষণ কম, মানে যদি কেউ মনে করো আজকে যেমন আমি সকালে ভেবেছিলাম যে হোটেলে খাবো না, বাইরে বেরিয়ে খাবো, আলটিমেটলি বেরিয়ে দেখলাম দোকান খুবই কম, খাবার দোকান স্পেশালি রেস্টুরেন্ট সেরকম কিছুই পাওয়া যায় না। এখানে হোটেল থেকেও খুব রাত হলে বা খুব সকাল হলে ওরা খাবার দিতে পারবে না, নিজেরাই মানে আগে থেকেই জানিয়ে দিচ্ছে যে আপনারা নিজেরা একটু ব্যবস্থা করে নিন, এত রাত হলে আমরা প্রোভাইড করতে পারবো না, বা ভোরের দিকে আমরাই যেমন ওদেরকে কালকেই বলেছিলাম যে আমাদের তো সকালে বেরোনোর আছে, একটু যদি তাড়াতাড়ি কোনোভাবে দেওয়া যায়, তো ওনারা বললেন পসিবল না। তো এখানে খাবার দাবার নিয়ে একটু প্রবলেম আছে, আর ক্যাশ যদি কেউ নিয়ে আসতে চাও নিয়ে আসতে পারো, কিন্তু দোকানগুলোতে কিন্তু এখানে ইউপিআই নেয়, অনেক দোকানেই দেখলাম, বেশিরভাগ দোকানে দেখলাম ইউপিআই এর অপশন আছে। এখানে দোকানগুলো ক্যাশও নেয় ইউপিআই নেয়, তো সেরকম কোনো কিছুর কোনো প্রবলেম নেই। তবে একটা কথা বলে রাখা ভালো, ভোডাফোন কিন্তু নেটওয়ার্ক নেই, মানে এই ম্যাকলাস্কিগঞ্জে ভোডাফোনের নেটওয়ার্ক একদমই নেই, রাদার রাঁচির বাইরে ভোডাফোনের নেটওয়ার্ক নেই, তো সেইটা একটু যাদের যদি ভোডাফোন মেন সিম হয় তো এটা একটু অসুবিধা। আর জিও এখানে যেটা আসছে সেটা মানে একটা নয় দুটো নয়, আমাকে বললো যে এয়ারটেল ঠিকঠাক আছে, আমাদের এয়ারটেল যেহেতু নেই তো বলতে পারছি না সেটা। সময় এখন 9টা, ডাক আসতেই চলে এসেছি আমরা এখন ডাইনিং রুমের কাছাকাছি। এখনো অনেকগুলো স্পট দেখা বাকি আছে, সেগুলো কাল দেখতে হবে, আর তারপর আছে ট্রেন ধরার ব্যাপার, তো সেই জন্যই ডাক আসতে না আসতেই চলে এসেছি ডাইনিং রুমের সামনেই। শেষ রাতের ডিনার শেষে আমাদের সাথে দেখা মিলল গুলমোহর গেস্ট হাউসের ওনার, প্রাক্তন আন্তর্জাতিক ভলিবল কোচ, আন্তর্জাতিক রেফারি এবং বর্তমানে ঝাড়খণ্ড ভলিবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী शेखर बोसेर साथे। देखिए ठंडा मत लगाइए, यहाँ ठंडा थोड़ा दूसरा तरह का है, মানে পিঞ্চ করতে হয়, আরো ঠান্ডা পড়ে তো, মানে এখানে 0 হয়ে যায়। আর কালকে ছিল আপনার 2.5। আচ্ছা, কালকে কাল রাতে? হ্যাঁ, আমরা ফিলও করেছি ঠান্ডাটা, কিন্তু অতটা ঠান্ডা এক্সপেক্ট করিনি। না না 2.5 ছিল কালকে, আজকে কমা উচিত। 0 দিয়ে যায়। উঠে আসুন না ইয়েতে, ঠিক আছে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজকে এখানে শেষ দিন, সময় এখন 8টা, রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি বেরোতে হবে। এদিকে ব্রেকফাস্টও রেডি। হোটেলে যেহেতু আজকে মানে হোমস্টেটাতে আজকে যেহেতু প্রথম ব্রেকফাস্ট করছি, অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা এত সুন্দর রিও তো এত সুন্দর একটা জায়গা, এখানে বসেই ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে। এসো, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। কমলা লেবু গাছ এটা। সকালবেলা যেহেতু তাড়াতাড়ি বেরোচ্ছি, মানে তাড়াতাড়ির মধ্যে ওনারা বলে কালকেই যেমন বলছিলেন যে কিছু রেডি করতে পারবেন না, কিন্তু আজকে ব্রেড টোস্টটা ওনারা রেডি করে দিতে পারবেন বলেছেন। আমাদের পাশের রুমেই এক ভদ্রলোক আছেন, ওনার কাছ থেকে শুনলাম যে আলু পরোটাটা এখানকার অসাধারণ খেতে, ওনারাও কালকে খেয়েছেন, তো শুনে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের টাইমের সাথে একদমই অ্যাডজাস্ট হচ্ছে না, তাই ব্রেড টোস্ট।
চলেছি এখন শেষ দিনের প্রথম সাইট সিন ওয়াচ টাওয়ার দেখতে। হাঁটা পথে সবাই বললো 5 মিনিটের মতন লাগবে, তো সেই রাস্তা দিয়েই যাচ্ছে। এই যে এই রকম রাস্তা, এই রাস্তা দিয়েই চলেছি এখন ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে নিচ দিয়ে, এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা এখন যাব সেখানেই। কিন্তু রাস্তাটা হচ্ছে সাংঘাতিক রাস্তা। এই যে ঠিক এরকম রাস্তা, আমার পিছনে যেরকম দেখতে পাচ্ছ একদম সেরকম রাস্তা, একদম জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেল আর পুরো স্টিপ আপরে। চলো এগোই। রাস্তায় প্রচুর চোরকাটা, যা রাস্তা, তাই শীতকালে এলেই নিশ্চিন্তে ওঠা যাবে। বর্ষাকালে এলে কিন্তু মনে একটা ভয় রয়েই যায়। মনে হচ্ছে এসেই গেছি, আর একটুখানি আছে। হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে, দেখবে দাঁড়াও দেখাই তোমাদেরকেও। এসে গেছি, দেখা যাচ্ছে এই যে এই একটা সরু ট্রেল যাচ্ছে, আমরাও যাচ্ছি। ওয়াচ টাওয়ার থেকে নাকি অসাধারণ একটা ভিউ দেখা যাবে। এসে গেছি, চলো উপর থেকে দেখি কি ভিউটা পাই। ভীষণ খাড়াই সিঁড়ি, ছোট ছোট সিঁড়িগুলো, এবং প্রত্যেকটা সিঁড়ি ভীষণ খাড়াই। কঠিন রাস্তা আর তার সাথে হচ্ছে খাড়াই সিঁড়ি, সমস্ত কিছু পেরিয়ে চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারে, যেখান থেকে পাখির চোখে দেখছি পুরো মেঘনাস্তিগঞ্জ শহরটাকে। আমার পিছনেই আছে মেঘনাস্তিগঞ্জ শহর, আর এই দিকটাতেই ছিলাম আমরা। অসাধারণ সকালবেলাতেও এত কুয়াশা চারদিকে, একটা পুরো মায়াবী পরিবেশ, সব মিলে একদম অসাধারণ। জাস্ট দেখো উপর থেকে ভিউটা, অসাধারণ। এদিকে ছিলাম আমরা, আর এর ঠিক উল্টো দিকেই, মানে এই দিকে হচ্ছে স্টেশনটা। কালকে চীনাতাদ পাহাড় থেকে এই মাঝখানের ভিউটাই দেখতে পাচ্ছিলাম। প্রবাবলি যেটা বুঝতে পারলাম, ওই অপোজিটের যে পাহাড়টা আছে ওইটাতেই আমরা কালকে ওঠার চেষ্টা করছিলাম, কারণ ওখান থেকেও এই সন্ধ্যেবেলাও কুয়াশা ছিল। এখন সকালবেলা 10টা বাজতে যায় এখনও পুরো কুয়াশা, জিনিসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম আজকে সকালে এখানে আসলে হয়তো ক্লিয়ারলি দেখতে পাবো, বাট কুয়াশায় পুরো ঢেকে আছে। খুব মায়াবী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো চীনাতাদ পাহাড় থেকেও যে সুন্দর ভিউটা দেখা যায়, এখান থেকেও তার ঠিক উল্টো দিক থেকে একই রকম অসাধারণ একটা ভিউ দেখা যায়। অঙ্কনা সেন শর্মার ডিরেকশনে দ্য ডেথ ইন দ্য গাঞ্জ যে সিনেমাটা এসেছিল, সেই সিনেমাটা যদি তোমরা কেউ দেখে থাকো, অনেকেই জায়গার সাথে মেলাতে পারবে। সেই একসাথে সবাই টেবিলে বসে ডিনার করা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এখন। ফার্নিচার গুলো পর্যন্ত এখনো এক আছে। এটা কি সেই শুটুর ঘর? না, শুটুর ঘর মেবি অন্য কোথাও হবে। এখানেই সেই শুটু বোধহয় সেই লাস্ট সিনে আলমারির পাশে দাঁড়িয়ে কাঁপছিল, মেবি এটা সেটাই। এসো দেখি শুটুর ঘর খোঁজা যাক। এই চেয়ারগুলো এখনো সেম, একদম চেয়ার, টেবিল, বেসিন। এটা নয়, ও এখানে একটা রুম আছে, এটা বাথরুম হয়ে গেছে, এটা নতুন হয়েছে। আগে এটা ব্যালকনি ছিল। এখন ম্যাক গার্ডেন হচ্ছে হোমস্টে। এখানে ঘর আছে, চাইলে আপনারা থাকতে পারবেন আর সেই ফিলটাও পেতে পারবেন। আর ডেথ ইন দ্য গাঞ্জ একদম, মানে বেশ কিছু জায়গায় শুধু ওই হোমস্টে করার জন্য যেটুকু রিমডেলিং এর দরকার, শুধুমাত্র কিন্তু সেইটুকুই রিমডেলিং হয়েছে। বাকি কিন্তু ফার্নিচার থেকে শুরু করে রুম এবং পরিবেশ সবটাই কিন্তু সেই একই ফিল দেবে। আর ডেথ ইন দ্য গাঞ্জ মুভি যারা দেখেছো বা দেখোনি, তারা দেখলে এই জিনিসটা একদম মেলাতে পারবে। ডেথ ইন দ্য গাঞ্জ তো আছেই, আর তার সাথে সাথে এই সেই বাড়ি যেখানে বসে কিন্তু বুদ্ধদেব গুহর কিন্তু অনেক উপন্যাস লেখা হয়েছে। তার মধ্যে
মেন যে কারণে মানুষ এখানে ছুটে আসে সেটা হচ্ছে একটু উষ্ণতার জন্য, যেটা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি লিখেছিলেন। বুদ্ধদেব গুহর আমলে এই বাড়ির নাম ছিল মঞ্জুলিকা। মঞ্জুলিকা কিন্তু তার মায়ের নাম, তার মায়ের নাম অনুসারে এই বাড়ির নাম ছিল মঞ্জুলিকা। পরবর্তীকালে বুদ্ধদেব গুহর পরে মালিকানা চেঞ্জ হয়ে এই বাড়িটা হয় অপর্ণাসনে, এবং এখন বর্তমানে এই বাড়ির নাম হয়েছে ম্যাক গার্ডেন। তোমরা চাইলে কিন্তু এখানেও থাকতে পারো, এটা তো এখন হোমস্টে হয়েই গেছে, তোমাদেরকে আগেই বললাম। পার রুম খাওয়া, শুধু রুমের খরচা হচ্ছে 1500, আর তারপর তোমরা যেরকম খাবার নেবে তার সেরকম খরচ। নিচে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখলাম, তোমরা চাইলে কিন্তু বুক করে চলে আসতে পারো। অসাধারণ জায়গা আর অসাধারণ পরিবেশ, আর তার সাথে তো এত কিছু জড়িয়েই আছে, তো সবকিছু মিলিয়ে খুব সুন্দর কাটবে তোমাদের ছুটির দিনগুলো। ম্যাক গার্ডেন দেখা কমপ্লিট, এখন চলেছি আমরা বুদ্ধদেব গুহর মানে পরবর্তী বাড়ি দেখতে। বুদ্ধদেব গুহ এই বাড়িটা অপর্ণা সেনকে দিয়ে দেওয়ার পর উনি এখানেই আরো একটা নতুন বাড়ি কিনেছিলেন, এখন আমরা সেই বাড়িটাই দেখতে যাচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা যারা এই হোমস্টেটাতে থাকবে না, শুধু দেখার জন্য আসছো, তোমরা কিন্তু শুধু ডে আউটের জন্যও এই জায়গাটা বেছে নিতে পারো। ডে আউটের জন্য এসে যদি কোনো মানে জাস্ট লাঞ্চটা করে বেরিয়ে যাওয়ার প্ল্যান করো, সেটাও কিন্তু আমি নিচে যে নাম্বারটা দিয়ে রেখেছি ওনাকে ফোন করে একটু আগে থেকে বলে রেখো, তাহলে কিন্তু উনি তোমাদের জন্য সেই ব্যবস্থাটাও করে দেবেন। কেয়ারটেকারের যে নাম্বারটা দেওয়া আছে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিলে উনি বললেন যে আমি সব রকম করে দেবো, মানে সেটা শুধু মানে লাঞ্চের জন্যই হোক বা থাকার জন্য হোক, সব রকম পিকনিকের জন্য হোক, সব রকম ব্যবস্থা উনি করে দেবেন। শুধু একটু কল করে ওনার সাথে যোগাযোগ করে নিতে হবে। আর এমনি যদি আমাদের মতন এসে ঘুরে দেখার প্ল্যান থাকে, তাহলে অ্যাকচুয়ালি লোকাল লোককে জিজ্ঞেস করলে ওনারা বলতে পারবেন না, মানে নামটা ম্যাক গার্ডেন বললেও বলতে পারবে না। বাট এখন গুগলে ম্যাক গার্ডেন দিলে চলে আসছে, তো গুগলে ম্যাক গার্ডেন লোকেশন দেবেন, ম্যাক গার্ডেন হোমস্টে দিলে এই লোকেশনটাই দেখাবে। উইথ ডিউ পারমিশন আমি এখন গাছ থেকে 2-4টে লেবু নিয়ে বাড়ি যাব। আমার ভীষণ ভালো লেগেছে, তবে এগুলো কিন্তু কমলা লেবুর গাছ নয়। আমি জিজ্ঞেস করলাম, বললাম এটা মৌসুম্বি গাছ। ও অসাধারণ, গাছে এত ফল খাওয়ার লোক নেই। ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, বাড়ি দেখাও হয়ে গেছে। আর যেটা প্রাপ্তি হলো সেটা হচ্ছে এই যে অন্যান্য জায়গায় অনেক কিছু কেনাকাটার জিনিস পাওয়া যায়, তো বাড়ির জন্য সবার জন্যই নিয়ে যাই, কিন্তু এই ট্রিপে তো সেরকম কিছু পাইনি, তাই বাড়ির সবার জন্য এই যে নিয়ে যাচ্ছি একদম গাছ থেকে তোলা ফ্রেশ লেবু। গাছ ভর্তি ফল, এখানে কেউ খাওয়ার লোক নেই, তো তাই জন্য জিজ্ঞেস করলাম যে আমরা কি নিতে পারি, তো উনি বললেন হ্যাঁ নিয়ে যাও, কারণ আমরা এখানে কেউ খাচ্ছি না, গাছেই পড়ে আছে, গাছ থেকে গাছের ফল গাছের থেকে নিচে পড়ে নষ্ট হচ্ছে, তো আমরা দুটো নিয়ে এলাম একদম ফ্রেশ। এখন আর বাকি আছে এই ম্যাকলস্কিগঞ্জের আর দুটো স্পট, সেটা হচ্ছে সর্বধর্মস্থল আর সীতাকুণ্ড। এই দুটো দেখে আমরা রাঁচির উদ্দেশ্যে রওনা দেব। টাইমটাও হয়ে আসছে আমাদের ওদিকে, এখন সময় প্রায় 11টা, তো তাড়াহুড়োর মধ্যেই একটু আছি এবারে। খুব তাড়াতাড়ির মধ্যে এই দুটো একদম দেখবো, দেখে তারপর চলে যাব স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। বাইরে জুতো খুলেই ঢুকতে হয়, তো বাইরে জুতো খুলে এখন ঢুকছি আমরা সর্বধর্মস্থলে, যেখানে একই বাউন্ডারির মধ্যে পেয়ে যাব আমরা মন্দির, মসজিদ, গির্জা এবং গুরুদুয়ারা। একদম ঢুকেই বাঁদিকেই আছে একটা বড় বটগাছ। আমার একদম সোজা যেটা সেটা হচ্ছে মন্দির, এদিকে হচ্ছে মসজিদ, এদিকে চার্চটা হয়ে জাস্ট রাখা আছে, কনস্ট্রাকশনটা মানে মাঝ রাস্তাতেই আটকে গেছিল। আর তারপরে হচ্ছে গুরুদুয়ারা।
ব্যাপারটা লক্ষণীয়, এই মন্দির আর মসজিদের দরজাটা একটা দিকে, আর এই গুরুদুয়ারার এন্ট্রেন্সটা পুরো অন্য দিক দিয়ে, পুরো উল্টো দিক দিয়ে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সর্বধর্মস্থল থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা সীতাকুণ্ডর দিকে। এখানকার স্থানীয় লোকেরা বিশ্বাস করেন, তারা মনে করেন যে সীতা বনবাসের সময় কোনো একদিন বা কোনো এক সময় এখানে এসে স্নান করতেন, সেই থেকেই এই জলাশয়ের নাম হয়েছে সীতাকুণ্ড। একদিকে সর্বধর্মস্থান আর তার ঠিক উল্টো দিকেই সীতাকুণ্ড। এই জায়গাটাকে এখানকার স্থানীয় লোকেরা ভীষণ পবিত্র একটা জলাশয় বলে মনে করেন। প্রসঙ্গত বলে রাখি, আমরা আগের বছর ছত্তিশগড়ের মানপাত গিয়েছিলাম, যেখানে রামগড়ে আমরা স্বচক্ষে দেখে এসেছিলাম রাম সীতার বনবাসী স্থান, তারা কোথায় ধ্যান করতেন, কোথায় বসবাস করতেন, এবং সেখানেও একটা সীতাকুণ্ড আছে যেটা আমরা নিজের চোখে দেখে এসেছিলাম। তোমরা যারা দেখোনি, যদি দেখতে ইচ্ছুক থাকো, আমি ওপরে আই বাটনের লিঙ্কে দিয়ে রাখলাম, তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো। এই হলো এখানকার পবিত্র সীতাকুণ্ড। সময় এখন 11:50। সীতাকুণ্ড সর্বধর্মস্থল দেখে আমাদের এবারের জার্নি শেষ করছি। আমরা এখন রওনা দিলাম রাঁচি স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে আজকে আমাদের ট্রেন আছে 12020 ডাউন, রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আমাদের এই পুরো জার্নিটা সুন্দর হয়েছে আরো রোহিতদার জন্য। আমাদের পুরো জার্নিতে দাদা ছিলেন, দাদা খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়েছেন, যতটা নিজে জানতেন ততটা সেইভাবে দেখিয়েছেন, যেটুকু জানতেন না সেটুকু অন্য থেকে জেনে আমাদেরকে সেইগুলো দেখানো দাদা চেষ্টা করেছেন। যখন যেখানে বলেছি কোনো কিছুতে কোনো ইয়ে নেই যে হ্যাঁ সব জায়গা দাদা এখানে যাওয়া যাবে, চলো ওখানে যাওয়া যাবে, চলো, কোনো ব্যাপার না, সব সময় সব জায়গা দাদা আমাদের সাথে ছিলেন। আমি নিচে দাদার নাম্বার দিয়ে রাখছি, তোমরা চাইলে যদি আমাদের মতন এরকম একটা সুন্দর ট্রিপ করতে চাও, অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমাদের প্রত্যেকটা ব্লগ, এবং তার সাথে সাথে আমরা এবারের ব্লগে কতগুলো পিকনিক স্পট ঘুরলাম যদি মনে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। নতুনরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর তার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে তোমরা সবার আগে জানতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।